আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ, কি অবস্থা তোমাদের সবার? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা কিন্তু হয়ে গেছে এবং তোমাদের মধ্যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এমসিকিউ এবং সিকিউ নিয়ে অনেক ধরনের কোশ্চেন আছে। সো ভাইয়া এই ভিডিওটা করতেছি তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার এমসিকিউ সলভ নিয়ে। আমি তোমাদের 25টা এমসিকিউ হচ্ছে কিভাবে কোনটা তোমার উত্তর হইলো কেন হইলো সেগুলো সহ সলভটা দিব। সো চলো আমরা কথা না বাড়াই ডিরেক্ট হচ্ছে এমসিকিউ গুলো সলভ করি। সো আমার কাছে যে সেটের কোশ্চেনটা আছে সেখানে প্রথম কোশ্চেন হচ্ছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে ভাইয়া কোন যৌগটিতে পোলার আয়ন সবচেয়ে বেশি। এখানে চারটা যৌগ দেওয়া আছে, একটা হচ্ছে Na2O সোডিয়াম অক্সাইড, একটা হচ্ছে পটাশিয়াম অক্সাইড K2O, একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড বা চুন তোমরা যেটা জানো, আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এই চারটা যৌগ দেওয়া আছে। আমরা জানি যে ভাইয়া তোমাদের বারবার করে পড়ানো হয়েছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের ফাজাইল নীতিতে যে ভাইয়া পোলার আয়ন তারই বেশি আমাদের যার চার্জ বেশি। এটা হচ্ছে প্রথম রুলস। তাহলে এখানে যদি খেয়াল করো আমাদের অক্সিজেন গুলো সব জায়গায় কমন, তাই অক্সিজেন আমরা চিন্তা করবো না, অক্সিজেন গুলো বাদ। তাহলে এইখানে প্রথমে কি থাকতেছে ভাই দেখো, প্রথম যোগে থাকতেছে সোডিয়াম, পরের যোগে থাকতেছে হচ্ছে পটাশিয়াম, পরের যোগে থাকতেছে তোমার হচ্ছে ক্যালসিয়াম 2+, আর পরেরটা থাকতেছে ম্যাগনেসিয়াম 2+। তাহলে আমরা জানি চার্জ যার বেশি পোলার আয়ন তার বেশি। তাহলে এই যে আমাদের সোডিয়াম আর পটাশিয়াম এদের থেকে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের চার্জ বেশি, তাই এদের তো তোমার হচ্ছে পোলার আয়ন বেশি হওয়ার কোনো চান্স নাই। তাহলে সোডিয়াম পটাশিয়াম বাদ। কিন্তু কোশ্চেন হচ্ছে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম এই দুজনের চার্জ তো সেম। তাহলে চার্জ যখন সেম হয়ে যায় পরবর্তীতে কি দেখতে হয়, ডি ব্লকে তোমার হচ্ছে অর্ধপূর্ণ বা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস আছে কিনা। তারপরে দেখতে হয় তোমার হচ্ছে ক্যাটায়ন হলে আকার ছোট কিনা, অ্যানায়ন হলে আকার বড় কিনা। যেহেতু ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এদের ডি এর কোনো ইলেকট্রন নাই, তাহলে ওই নিয়ম বাদ। তাহলে আমাদের এরপরে রুলস কি, ক্যাটায়নের আকার যত ছোট হয় তত বেশি পোলার আয়ন হয়। আমরা জানি ক্যালসিয়ামটা বড়, ম্যাগনেসিয়ামটা ছোট, তাহলে ছোট হচ্ছে ম্যাগনেসিয়াম ক্যাটায়নটা, তার মানে ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা আছে এইটার পোলার আয়ন সবচেয়ে বেশি। এক নম্বরের উত্তর হচ্ছে 4 ম্যাগনেসিয়াম অক্সাইড। এরপরে অ্যাসিডিক তীব্রতা, একদম তোমার হচ্ছে মানে অ্যাসিড ক্ষারের শক্তিশালীতা থেকে এই কোশ্চেনটা সবার আগে করানো হয় যে অক্সো অ্যাসিডের তোমার হচ্ছে শক্তিশালীতা কি দেখতে হয় ভাই, কেন্দ্রীয় পরমাণু জারণ মান যার বেশি। তুমি এখানে খেয়াল করো তিনটা অ্যাসিড দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড। তো আমরা যদি এই তিনটাকে আলাদা করে একটু বের করি, এই পাশে ধরো, হ্যাঁ সালফিউরিক অ্যাসিড কি কি দেওয়া আছে ভাই, পারক্লোরিক অ্যাসিড HClO4, তারপরে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড H2SO4, আর দেওয়া আছে ফসফরিক অ্যাসিড H3PO4। তুমি যদি জারণ মান বের করো, খেয়াল করো এখানে অক্সিজেন আছে 4টা, তাহলে -8, হাইড্রোজেন হচ্ছে 1টা, তাহলে +1, তাহলে ক্লোরিন অবশ্যই +7। অক্সিজেন আছে 4টা, -8, হাইড্রোজেন আছে 2টা, +2, তাহলে সালফার অবশ্যই +6। হ্যাঁ, আর অক্সিজেন আছে 4টা, তাহলে -8, হাইড্রোজেন আছে 3টা, তাহলে +3, তাহলে ফসফরাস অবশ্যই +5। আমরা জানি যে ভাইয়া অক্সিজেনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু জারণ মান যার বেশি সেই বেশি শক্তিশালী। তাহলে এখানে ক্লিয়ার দেখতে পারতেছি পারক্লোরিক অ্যাসিডে +7, সালফিউরিক অ্যাসিডে কেন্দ্রীয় পরমাণু জারণ মান +6, আর ফসফরিক অ্যাসিডে +5। তাহলে পারক্লোরিক অ্যাসিড সবচেয়ে শক্তিশালী, তারপর সালফিউরিক অ্যাসিড, তারপরে ফসফরিক অ্যাসিড। এটা কোন অপশনে আছে? পারক্লোরিক অ্যাসিড আগে, একটা প্রশ্নে আছে, সেটা হচ্ছে গ নাম্বার। এই হচ্ছে অ্যান্সার। ব্যাপারটা বুঝছো? এরপরে আসো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া ল্যাবরেটরি নেবার ব্যবহার আমি তোমাদের রাইডারটা খুব সুন্দর মতো পড়াইছি যে ভাইয়া পলভঙ্গি ব্যালেন্সে রাইডার ধ্রুবক কিভাবে কাউন্ট করতে হয়। যে ভাইয়া এইখানে ধরো আমাদের কোন একটা বক্সে আমরা যাকে মাপবো তাকে রাখলাম, আর এই পাশে পলভঙ্গি ব্যালেন্সে আমরা ওজনগুলো রাখলাম। তখন আমাদের রাইডার দিতে হয় একদম সূক্ষ্ম পরিমাপ করার জন্য। আমরা রাইডারটাকে তোমার হচ্ছে 0 দাগ থেকে 100 দাগের মধ্যে নাড়াচাড়া করি। এখন দেখো রাইডার দিছে 20 মিলিগ্রাম, এটা কিন্তু তোমাদের অনুশীলনীতে ছিল না, তোমাদের ছিল 5 মিলিগ্রাম আর 10 মিলিগ্রাম। 20 মিলিগ্রাম থাকলে কি হবে ভাইয়া, রাইডারকে যখন আমরা 0 থেকে 100 দাগ পর্যন্ত নেই তখন রাইডার কি করে, রাইডার এক পাশে ওজন কমায় আর এক পাশে ওজন বাড়ায়। যেহেতু 20 মিলিগ্রামের রাইডার দিছো, তাহলে এই পাশে 20 মিলিগ্রাম কমে যাবে, ওই পাশে 20 মিলিগ্রাম বেড়ে যাবে যখন তুমি 0 থেকে 100 পর্যন্ত নিবা। তাহলে এখানে টোটাল ভরের চেঞ্জ হবে 40। তাহলে 100 ঘর যাওয়ার কারণে যদি ভরের চেঞ্জ হয় 40, রাইডার ধ্রুবকের সংজ্ঞা হচ্ছে এক ঘরে ভরের কতটুকু চেঞ্জ হয়। তাহলে তোমার হচ্ছে এই যে 40 চেঞ্জ হচ্ছে 100 জন্য, তুমি যদি 100 দিয়ে ভাগ করে দাও তাহলে এক ঘরের জন্য কতটুকু চেঞ্জ হবে সেটা পাবা। এটাই হচ্ছে রাইডার ধ্রুবক। এটা ভাগ করলে কত আসে তোমার 40 মিলিগ্রাম, কিন্তু দেখো মিলিগ্রাম, তাহলে 40 মিলিগ্রাম বাই 100, এটা তোমার কত আসবে 0.4 মিলিগ্রাম। বাট অপশনে সব গ্রামে দেওয়া আছে, তাহলে আমরা জানি মিলিগ্রাম থেকে গ্রামে গেলে 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 0.4 ডিভাইড বাই 1000, এটা করলে আসতেছে হচ্ছে তোমার 0.000, তারপর হচ্ছে 4, তার মানে হচ্ছে 0.123, তিনটা 0 তারপরে 4 গ্রাম। এই যে বি নাম্বারটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝছো? সো যে ইগনোর করো, পড়ো না, এগুলা করলে কিন্তু হবে না। হ্যাঁ, যে কর্মমুখী রসায়ন পড়া লাগে না, ল্যাবরেটরি ব্যবহার পড়া লাগে না, ঠিক আছে। লাইমেন সিরিজের তৃতীয় রেখা একদম তোমার হচ্ছে গুণগত রসায়ন অনুশীলনী এমসিকিউ তো কতবার করাইছি। তোমার হচ্ছে মেইন বই বলো, মেইন বইয়ের ক্লাস বলো, তারপর অনুশীলনী ক্লাস বলো, সব জায়গায় আছে যে ভাইয়া যদি আমাদের কোন একটা সিরিজ এবং লাইন সংখ্যা দেওয়া থাকে তখন n2 এর মান কেমনে বের করতে হয়। n2 = ওই যে সিরিজটা আছে এটা কি লাইমেন সিরিজ, মানে 1 নাম্বার যে তোমার হচ্ছে শক্তি স্তরটা, তার মানে 1
প্লাস তোমার হচ্ছে লাইন সংখ্যা কি বলছে ভাইয়া দ্বিতীয় রেখা বা দ্বিতীয় নাম্বার লাইন কত 2 নাম্বারটা, তাহলে 2 1 আর 2 কত হয় 3 হয়, ঠিক আছে। তাহলে বলছে লাইমেন সিরিজের দ্বিতীয় রেখা, তাই তো, বা দ্বিতীয় লাইন, তাহলে লাইমেন নিজে হচ্ছে 1 আর দ্বিতীয় রেখা মানে 2 নাম্বার লাইন থেকে আসছে, তাহলে 1 + 2 তার মানে 3 নাম্বার শক্তি স্তর মানে প্যাশ্চেন থেকে আসছে, তাহলে এখন 3 নাম্বার শক্তি স্তর থেকে 1 নাম্বারে আসছে, তাহলে লাইমেন সিরিজের দ্বিতীয় রেখা কিন্তু n2 কত, n2 হচ্ছে 3। সালফার ট্রাইঅক্সাইড যুগে তোমার সালফারের সংকরায়ন কত ভাই, সালফার ডাইঅক্সাইড বলো সালফার ট্রাইঅক্সাইড বলো দুইটারই সংকরায়ন হচ্ছে sp2, দুইটারই সংকরায়ন হচ্ছে sp2। কেমনে বেরোছে যদি বুঝাই, তোমাদের ওই যে ছোট্ট একটা ক্লাস ছিল না ভাইয়ার, যে 10 মিনিটে যে কোনো 10 সেকেন্ডে যে কোনো যৌগের সংকরায়ন নির্ণয় করো, ওইখানে বলো যে কোনো সময় তোমাদের শিখাইছি যে সালফার ট্রাইঅক্সাইড কি, সালফার লাস্ট ইলেকট্রন হচ্ছে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অক্সিজেন আছে 3টা, আমরা জানি একটা অক্সিজেন একাই 2টা ইলেকট্রন নেয়, একটা অক্সিজেন একাই 2টা ইলেকট্রন নেয়, একটা অক্সিজেন একাই 2টা ইলেকট্রন নেয়, এই হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। ভাইয়া সংকরণ মানে হচ্ছে সিগমা বন্ড প্লাস লোন পেয়ার, সালফারের এখানে 6টা ইলেকট্রন 6টা ইউজ হয়ে গেছে, কোনো লোন পেয়ার নাই, তাহলে সিগমা বন্ড গুনতে হবে, এই একটা সিগমা বন্ড, এই একটা সিগমা বন্ড, এই একটা সিগমা বন্ড, সিগমা বন্ড 3টা, তাহলে 3 + 0 3, 3 হলে কি হয় sp2, তো যেমনি বলো একই কথা, অ্যানসার হচ্ছে sp2। আমি এখানে যার কোশ্চেন নিছি সেই গাদা দেখো তার কাছে sp3, ঠিক আছে। আচ্ছা আমাদের এখানে বিক্রিয়া দেওয়া আছে ভাই, এই যে কেপিকেসির সম্পর্ক, কেপিকেসির সম্পর্ক, কেপিকেসির একক আসবে আসবে আসবে, এগুলো কতবার করে বলা হয়েছে। দেখো আমাদের একটা বিক্রিয়া দেওয়া আছে, বলছে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি যদি এম হয় তাহলে কেসির মান কত, এখন আমাদের কি লাগবে ডেলেন, দেখো এই পাশে মূল কত 2 আর এই পাশে 2 আর 1 3, তাহলে ডেলেন কত হবে এটাকে বের করে নিই, ডেলেন হচ্ছে তোমার 2 - 3 হচ্ছে -1। এবার আমরা সবাই সম্পর্ক জানি যে ভাই কেপি হচ্ছে কেসি ইনটু আরটি টু দি পাওয়ার ডেলেন, ডেলেন কত, ডেলেন হচ্ছে -1। এখন কোনো কিছু ইনভার্স মানে কি ভাগ অবস্থায় আছে, তাহলে কেপি বেসিক্যালি এখানে কেসি বাই আরটি। আমাদের বের করতে বলছি কি কেসি, তাহলে কেসি সমান সমান কি হবে, ওই পাশে আরটি কে পাঠিয়ে দাও, কেসি সমান সমান হবে কেপি ইনটু আরটি। এবার বলছে কেপি মানে এম, তাইলে এখানে যদি এম বসাই দিই তাহলে आंसर হবে এমআরটি। এই দেখো প্রথম অপশনটাতেই এমআরটি আছে, বুঝছি, তাহলে এটা आंसर হচ্ছে এমআরটি। এরপর আসে এই পাশের কোশ্চেন, আমাদের হচ্ছে এই যে পর্যায় সারণীর তোমার হচ্ছে উদ্দীপক দিয়ে দিবে এন্ড সেখান থেকে কোশ্চেন সলভ করতে বলবে, কি দেওয়া আছে দুইটা দেওয়া আছে x এবং y দুইটা মূল, এগুলাকে আগে বের করি। দেখো 2 নাম্বার পর্যায়ের 15 নাম্বার গ্রুপের মূল এটা হচ্ছে নাইট্রোজেন, 2 নাম্বার পর্যায়ের 15 নাম্বার গ্রুপ, লাস্টে 5 ইলেকট্রন আছে নাইট্রোজেনের। আর 3 নাম্বার পর্যায়ের 17 নাম্বার গ্রুপ, ভাই 2 নাম্বারের এখানে আছে ফ্লোরিন, তাহলে এখানে আছে কে ক্লোরিন, তারপরে 4 নাম্বার আছে ব্রোমিন, এইভাবে এটা হচ্ছে আমাদের ক্লোরিন, তাহলে x হচ্ছে নাইট্রোজেন, y হচ্ছে ক্লোরিন। বলছে এক্স এর কোন অক্সাইডটি অধিক অম্লধর্মী, খেয়াল করে দেখো নাইট্রোজেন অক্সাইড আছে অনেকগুলা, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, N2O3, এগুলো যে কোনো একটা অপশনে থাকতে পারে, তারপরে N2O5, এগুলো যে কোনো একটা থাকতে পারে। আমরা জানি যে ভাইয়া আমাদের যত এই যে তোমার হচ্ছে অক্সিজেনের পরিমাণ বাড়তেছে ততই শক্তিশালী হয়, অথবা তুমি কিন্তু এটা জানো যে ভাই N2O5 যেটা আছে এটা থেকে তৈরি হয় নাইট্রিক অ্যাসিড, যেটা আমাদের নাইট্রোজেনের তোমার হচ্ছে শক্তিশালী অ্যাসিডের একটা। সো এই যে নাইট্রিক অ্যাসিড যেটা আছে এটা তৈরি হয় আমাদের যখন আমরা কি করি N2O5 এর সাথে পানি রিঅ্যাকশন করি। হ্যাঁ, বাকি ধর হচ্ছে যে এই তোমার হচ্ছে N2O3 যেটা আছে এর সাথে পানি রিঅ্যাকশন দিলে তৈরি হয় নাইট্রাস অ্যাসিড, ঠিক আছে। সো আমাদের N2O5 যেটা আছে এটাই সবচেয়ে শক্তিশালী, N2O5, সে যে N মানে হচ্ছে X, তাহলে X2O5 যেটা আছে এটাই সবচেয়ে শক্তিশালী। এরপর একটা বহুপদী সূচক কোশ্চেন কি দিছে যে ভাই X এবং Y সম্পর্কে সঠিক তোমার হচ্ছে কি, বলছে Y এর ইলেকট্রন আসক্তি সর্বোচ্চ, আমরা জানি যে ভাইয়া সবচেয়ে তোমার হচ্ছে ইলেকট্রন আসক্তির মৌল ক্লোরিন, এন্ড তোমাদের বারবার করে বলছি ভাই 17 নম্বর গ্রুপের তোমার হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্রম, অথবা এগুলো থেকে একটা কোশ্চেন আসবে যে ভাইয়া ক্লোরিন তারপরে ফ্লোরিন তারপরে ব্রোমিন তারপরে আয়োডিন, সো আমাদের ক্লোরিন সবচেয়ে ইলেকট্রন আসক্তির মৌল, সো এক নাম্বারটা কারেক্ট। এরপরে XY5 গঠিত হয় না, একদম ডিরেক্টলি তোমরা জানো যে NCl5 গঠিত না হলেও PCl5 হয়, তার মানে NCl5 গঠিত হয় না কেন, ওই যে নাইট্রোজেন কি করতে পারে না, তার হচ্ছে তোমার এক্সট্রা ইলেকট্রন আর থেকে বেশি ইলেকট্রন বানাইতে পারে না, অষ্টক সম্প্রসারণ করতে পারে না, ঠিক আছে। তার মানে XCl5 গঠিত হয় না, সত্যি কথা বলছে। তারপরে বলছে XY3 তে X এর সংকরণ নাকি sp3, X কি নাইট্রোজেন, Y কি ক্লোরিন, তার মানে NCl3, ভাইয়া NH3 NCl3 NF3 তোমার হচ্ছে এই টাইপের যত যৌগ আছে সবগুলো সংকরণ কি sp3, একটা লন পেয়ার আর 3টা সিগমা বন্ড, ঠিক আছে। সে সবগুলো এখানে আলটিমেটলি কারেক্ট, সবগুলো এখানে আলটিমেটলি কারেক্ট। এরপর আসো এই যে এইখানে তোমরা ভুল করছো, তাপপ্রসারণের ক্লাস বারবার করে যেতে বলছি, বারবার করে যেতে বলছি যে ভাই খেয়াল করো প্রশমন এনথালপি কনসেপ্টটা কি ছিল, প্রশমন এনথালপি মানে হচ্ছে যে ভাই এক মোল পানি অ্যাসিড ক্ষার বিক্রিয়া থেকে তৈরি করতে যেই পরিমাণে তোমার হচ্ছে এনার্জি সেখানে উৎপন্ন হয়। এখন খেয়াল করো বলে দিছে প্রশমন এনথালপি মানে 57, মানে কি এক মোল পানির জন্য কতটুকু এনার্জি উৎপন্ন হয় 57.34 কিলো জুল পার মোল। তাহলে বলছে এই বিক্রিয়ার তোমার হচ্ছে বিক্রিয়া তাপের মান কত, খেয়াল করো এখানে পানি উৎপন্ন হচ্ছে 2 মোল, তাহলে একের জন্য যদি হয় -57.34, তাহলে 2 এর জন্য কত হবে 2 × -57.34। এই যে অনেকে এই জায়গায় দিয়ে আসছে গ নাম্বারটা, এটা কিন্তু ভুল হয়েছে, -57.34 গুণ যদি করো তাহলে 50 আর হচ্ছে তোমার 14, তাহলে 114 আসবে, এখানে কই আছে এই যে ক নাম্বার আছে দেখো যে -114.68 কিলো জুল।
বুঝছো? এটা আমি জানি অনেক ভুল করছো। এরপরে ভাই এই যে আমাদের মোলের পর্যায়িত ধর্ম রাসায়নিক বন্ধনে এমসিকিউ তে করাইছি, গুণগত রসায়নে করাইছি যে ভাইয়া ডি অরবিটালের লোকগুলো কোনগুলো অক্ষ বরাবর, এবং আমি বলছিলাম করানোর সময় যে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, ঠিক আছে? যে ভাইয়া ডি এর এক্স ওয়াই, ডি এর ওয়াই জেড এন্ড ডি এর জেড এক্স এগুলো হচ্ছে নন এক্সিয়াল, ঠিক আছে? নন এক্সিয়াল মানে অক্ষ বরাবর না। আর ডি এর এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার এই দুটো অরবিটাল হচ্ছে এক্সিয়াল বা অক্ষীয়। দেখো চলে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু গত বছর আসছিল যে ভাই ডি অরবিটালের লোকগুলো কোনগুলো অক্ষ বরাবর থাকে, ডি জেড স্কোয়ার আর ডি এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার। এই হচ্ছে আমাদের 2 নম্বর অ্যান্সার। ভাই নিচের কোন মানে কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক? সঠিকটা কতবার করাইছি? দুইটা জিনিস চেক করতে হয়। এল এর মান এন এর সমান কোনোদিনই হইতে পারবে না, অলওয়েজ ছোট হবে। এল এর মান অলওয়েজ এন থেকে ছোট হবে। তাহলে এখানে আসো যে ভাই এটা হচ্ছে আমাদের একটা লজিক। তাহলে এখানে খেয়াল করো, এখানে NO4 LO4 এই অপশনটা তো হতেই পারে না। তারপরে সেকেন্ড লজিক কি ছিল যে আমাদের এম এর মান এল এর সমান হবে, কিন্তু কোনোদিন এন এল থেকে বড় হইতে পারবে না। এম এর মান এল থেকে বড় হইতে পারবে না। এই লজিকটা যদি খেয়াল করি, দেখো এক নম্বরে এল 0 হলে এম 1 কেমনে হয়, এম এর মান এর থেকে বড় কেমনে হয়? এল 0 হলে এমও 0 হবে, বড় কোনোদিনই হবে না, সর্বোচ্চ সমান হইতে পারে, বড় হবে না। এই দুটো লজিকই তোমাদের শিখাইছিলাম এবং অনেকগুলো এমসিকিউ আমি সলভ করছিলাম তোমাদের গুণগত অংশের এমসিকিউতে। এরপর আসো যে ভাইয়া এল এর ভ্যালু 2 হলে এম এর ভ্যালু 3 কেমনে হয়? হইতে পারে না। এখানে একটাই সঠিক, এইটা যে ভাইয়া এন যদি 4 হয় তাহলে তার থেকে এল ছোট, এবং 3 হলে এটাও 3 সমান হইতে পারে, বড় তো না, সমস্যা কি? এবং এস তো প্লাস আপ বা মাইনাস আপ। এই দেখো আমাদের একটা এখানে কারেক্ট আনসার, বাকি তিনটা ভুল দেওয়া আছে। হচ্ছে এই হচ্ছে আমাদের প্রথম তোমার হচ্ছে 11টা কোশ্চেন। এর পরবর্তী বেজে চলে যাই, আমাদের এখানে বাকি কোশ্চেন গুলো আছে। দেখো প্রথম কোশ্চেন যে ভাই পিএইচ এর মান যদি পিকে এর যত নিকটে হবে ততই বাফার দমনের কার্যকারিতা কেমন হবে? ভাই তোমরা একটা জিনিস পড়ছো যে বাফার ক্যাপাসিটি বা বাফার ক্ষমতা, যে পিএইচ এর ভ্যালু বাফারের ক্ষেত্রে যদি পিকেএ বা পিকেবি এটার সমান হয় তখন বাফারটা সবচেয়ে বেশি কার্যকর হয়, তখন বাফারটা সবচেয়ে বেশি কার্যকর হয়। কোশ্চেনটা ওইখান থেকে আসছে যে পিএইচ এর মান পিকে এর যত নিকটে আসবে বাফার দমনের কার্যকারিতা কেমন হবে? অধিক কার্যকর হবে, মানে হচ্ছে সবচেয়ে বেশি কার্যকর হবে। যতই পিএইচ এর মানটা পিকে বা পিকেবি এর সমান হতে থাকবে ততই তোমার কি হবে, আমাদের তোমার হচ্ছে যেটা আমাদের হচ্ছে বাফার যেটা তার ক্যাপাসিটি বা কাজ করার ক্ষমতা বাড়তে থাকবে। এরপর আমাদের দ্রাব্যতা থেকে একটা কোশ্চেন আসছে, বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় Qr2 নামক একটা যৌগের দ্রাব্যতা হচ্ছে এত মোল পার লিটার, এবং Qr2 যখন পানিতে দ্রবীভূত হয় তখন তাপ শক্তি শোষিত হয়, মানে এটা তোমার হচ্ছে দ্রবীভূত হওয়ার বিক্রিয়াটা একটা তাপহারী বিক্রিয়া। কি বিক্রিয়া ভাই? একটা তাপহারী বিক্রিয়া, ঠিক আছে? আচ্ছা আসো এবার যে বলছে উদ্দীপকে আর মাইনাস দ্রবণের ঘনমাত্রা কত? আমরা যদি খেয়াল করি Qr2 যৌগটার দিকে, তাইলে আর যদি -1 হয় তাহলে দুইটা আর হবে -2, তাহলে কিউ হবে +2। এই হলো যৌগটার চার্জ ডিস্ট্রিবিউশন। এবার যদি এটাকে তোমার হচ্ছে ভেঙে ফেলি তাহলে এখানে তৈরি হবে হচ্ছে Q2 প্লাস, আর যেহেতু আর আছে দুইটা তাহলে দুইটা আর মাইনাস। এবার আমরা সবাই জানি এটা তাপমাত্রা যদি হয় S এটা হবে S, মানে এটা 2 আছে এটা হবে হচ্ছে 2S। তাহলে ঘনমাত্রা কি হয়? এই যে এখান থেকে তোমার হচ্ছে যে পরিমাণে তৈরি হয় এটাই হচ্ছে ঘনমাত্রা। তাহলে আমাদের বলছে যে ভাই এখানে আর মাইনাসের ঘনমাত্রা কত? দেখো Qr2 যৌগের দ্রাব্যতা বা ঘনমাত্রা দেওয়া আছে 0.08, তাহলে আর কত হবে? আর মাইনাসের ঘনমাত্রা হবে হচ্ছে 2 × S অর্থাৎ 0.08, তাহলে যেটা গুণ করলে কত আসতেছে? 0.16 আসতেছে না, এত মোল পার লিটার। ঠিক আছে, কই আছে এটা অপশনে? এই যে প্রথমে আছে 0.16 মোল পার লিটার। এটা তো সহজ কোশ্চেন ছিল। এরপরে তোমার হচ্ছে একটা বহুপদী সূচক কোশ্চেন আবারও আসলো, বলছে উদ্দীপকের দ্রবণের KSP এর মান হবে এত 10⁻³ আচ্ছা দেখো তো এই যে এখানে S আর এখানে তোমার হচ্ছে 2S, যখন গুণ করবা 2S এর উপর স্কয়ার করতে হবে, তার মানে 4S³ হয়ে যাবে, বুঝতেই পারতেছো এটা? আমি এই জায়গায় করে দেখাইছি। KSP সমান কি আসবে তোমার? এই যে এটা হচ্ছে তোমার দ্রাব্যতা S, তো পাওয়ার উপরে 1 ইনটু এটা দ্রাব্যতা হচ্ছে 2S, সামনে তোমার হচ্ছে 2 আছে তাহলে পাওয়ার হয়ে যাবে 2, ওই 4S³। তাহলে S জানি তোমার হচ্ছে 4S³ ক্যালকুলেটরে বসাই দিবা, চলে আসবে 4 × S কত? S হচ্ছে এই যে এখানে দেওয়া আছে 0.08, এর উপর আবার হচ্ছে কিউব, তাহলে আসে হচ্ছে 2.048 10⁻³ হ্যাঁ এটাই আছে, তাহলে এক নাম্বারটা সঠিক। এরপরে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে। খেয়াল করো ভাইয়া, দ্রাব্যতার নির্ভরশীলতা শান্ত ভাই তোমাদের পড়াইছে যে 3টা ক্যাটাগরির কোশ্চেন পরীক্ষাতে আসবে, যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, এবং তোমাদের হচ্ছে সোডিয়াম সালফেট 10 মোল পানি গ্লোবাল সল্টের ক্ষেত্রে কি হয়, একবার তোমার হচ্ছে বাড়ে তারপরে কমে। ভাই আমরা দেখছিলাম যে তাপহারী বিক্রিয়ায় তোমার হচ্ছে যারা দ্রবীভূত হয় তাদের তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়ে, আর তোমাদের বারবার করে বলছিলাম তোমাদের যে ম্যাথমেটিক্যাল কোশ্চেন গুলো আসে দ্রাব্যতার সব এই টাইপ থেকে আসে,
তাপমাত্রা বাড়লে দাব্যতা বাড়ে, তাপমাত্রা কমাইলে দাব্যতা কমে। এটা ছিল তাপ হারি তোমার হচ্ছে বিক্রিয়া যারা দ্রবীভূত হয়। আর যারা তাপ উৎপাদী বিক্রিয়া তোমার হচ্ছে দ্রবীভূত হয়, যেমন ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই টাইপের যৌগগুলা, তাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দাব্যতা কমে যায়, তাপমাত্রা কমাইলে দাব্যতা বেড়ে যায়। লাস্টে দিলে আমি যদি এক্সপ্লেনও করছিলাম। তো এইখানে দেখো এই কোশ্চেনটা বুঝিছি এই জন্য যে ভাইয়া তাপ শোষিত হয় বা তাপ হারি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে দাব্যতা বাড়ে। ঠিক আছে, যাও ভাইয়া রনশের ক্লাসে যাও, সুন্দর মতো লিখে দিছিলাম যে ভাইয়া তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে সমানুপাতিক সম্পর্ক, তার মানে তাপমাত্রা বৃদ্ধি করে দাব্যতা বৃদ্ধি পাবে। 2 নম্বরটা কারেক্ট। লাস্টে আসো, Q2 এর ঘনমাত্রা নাকি এত মোল পার লিটার। ভাই দেখো Qr2 যৌগ ভেঙে Q2 কি হবে, এই যৌগটা যা তাই, তার মানে Q2 এর ঘনমাত্রা কি হবে 0.08 মোল পার লিটার, কিন্তু এখানে দিয়ে দিয়েছে 0.008 হবে না, তাহলে এখানে তোমার এটা পার, এর आंसर হচ্ছে 1 নাম্বারটা, অর্থাৎ 1 আর 2 হচ্ছে উত্তর। ঠিক আছে, এরপরে আসো যে ভাই আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখি। হ্যাঁ, আমি এই পেজটাকে একটু কপি করে নিয়ে যাই পরবর্তী কোশ্চেনটার জন্য। হ্যাঁ, তাইলে ভালো হবে। হ্যাঁ, এগুলো আমি একটু মুছে দেই। মানে আমি হচ্ছে তোমার ফোন থেকে লাইভে যেতে চাইছিলাম, ফেসবুকে তোমার হচ্ছে ওয়ার্ল্ডের সমস্যা হচ্ছে, মানে পিসি থেকে তোমার হচ্ছে ফেসবুক চলতেছে না, তোমরা ট্রাই করে দেখতে পারো, পিসি থেকে ফেসবুক চলতেছে না, সেই জন্য আমাকে বাধ্য হয়ে রেকর্ড করতে হলো, নাইলে আমি হচ্ছে তোমার দেওয়ার চেষ্টা করতেছিলাম, মানে হচ্ছে তোমার রেকর্ড দেওয়ার চেষ্টা করতেছিলাম। ঠিক আছে, লাইভে যাবো বাট হচ্ছে না, পরে আমি রেকর্ডে চলে আসছি। তো আসো আমরা আগে 15 থেকে 18টা সলভ করি, তারপরের পেজে আবার ওগুলো সলভ করবেন, সমস্যা নেই। হ্যাঁ, এর একটা কপি নিয়ে রাখি, পরবর্তী পেজে কাজে লাগবে। আসো আমরা হচ্ছে এইখানে কতটুকু পর্যন্ত সলভ করলাম, এইখানে আমরা হচ্ছে তোমার 14 পর্যন্ত সলভ করছি। ঠিক আছে, আসো 15 থেকে, এই যে 15 নাম্বার কোশ্চেন, এবার একটু বড় করে দিই, সমস্যা নেই, আমরা তো এই কটা কোশ্চেন এই পেজে সলভ করবো। সো 15 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে খেয়াল করো। 15 নাম্বার কোশ্চেনে বলা আছে সেমি মাইক্রো পদ্ধতিতে নমুনার ভর কত। ভাইয়া তোমাদের মজা করে এটা পড়াইছিলাম যে ভাইয়া এইভাবে পড়ো যে মাইক্রো, তারপরে সেমি, তারপরে ম্যাক্রো। খালি মনে রাখো মাইক্রো হচ্ছে 5 থেকে 20 মিলিগ্রাম, বাস, তোমার আর কিছু মনে রাখা লাগবে না। সেমি কি হবে 10 গুণ বেশি, 5 হয়ে যাবে 50, 20 হয়ে যাবে 200, এন্ড ম্যাক্রো কি হবে 50 হয়ে যাবে আরো 10 গুণ 500, আর 200 হয়ে যাবে 2000 মিলিগ্রাম। এখন অপশনে গ্রাম আছে, গ্রামে কনভার্ট করবে, ক্যালকুলেটর আছে, সমস্যা নেই। সেমি লাগবে 50 থেকে 200, 1000 দিয়ে ভাগ করো, 50 কত হয়ে যাবে 0.5, আর 200 কত হয়ে যাবে, সরি 50 হয়ে যাবে 0.05, সরি 50 হয়ে যাবে 0.05 গ্রাম, আর 200 হয়ে যাবে 0.2 গ্রাম। তার মানে যদি গ্রামে বলি, এইটা হচ্ছে আমাদের উত্তর, 0.05 গ্রাম থেকে 0.2 গ্রাম, এটা হচ্ছে সেমি মাইক্রো অ্যানালিসিস পদ্ধতিতে দ্রবের ভর। তাহলে খেয়াল করো, এই যে আমাদের দেখো ঘনমাত্রা আছে। এরপরে নিচের কোন যৌগের বন্ধন কোণ সবচেয়ে বেশি, এটা তো সবচেয়ে সহজ কোশ্চেন আছে ভাই। মিথেন যেটা আছে এটা sp3 কত হয় 109.5 ডিগ্রি, কার্বন ডাই অক্সাইড সংখ্যা হচ্ছে sp, এন্ড sp হচ্ছে 180 ডিগ্রি, এটা থেকে বেশি তো নাই। তাহলে এই যে এটা দেখা মতো কিন্তু আছে, দেখা উচিত ছিল যে ভাই sp সংকরিত অরবিটালের তোমার বন্ধন কোণ কত, sp2 বলো sp3 বলো, এর থেকে বেশি। বাকি অ্যামোনিয়া বলো, অ্যামোনিয়া হচ্ছে 60 ডিগ্রি, একদম ডিরেক্ট তোমরা মুখস্থ জানো। পানি বলো 104.5 ডিগ্রি, সো যে কেউ কিন্তু ওই sp কে ধরতে পারবে না, সেখানে বন্ধন কোণ বেশি বলছে, কার্বন ডাই অক্সাইড সবচেয়ে বেশি হবে। এরপরে ক্যালসিয়াম 2+ আয়ন শনাক্তকরণ কোনটি ব্যবহার করা হয়। ক্যালসিয়াম শনাক্তকরণের জন্য স্পেশালি আমাদের একটা পরীক্ষা ছিল, সেটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট, আলাদাভাবে একটা পরীক্ষা ছিল, অথবা এটাকে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়েও তোমার শনাক্তকরণ করতে পারতাম, বাট ক্যালসিয়ামের জন্য নিশ্চিতকরণ পরীক্ষা ছিল হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। এই দেখো অ্যামোনিয়াম অক্সালেট, NH4 C2O4, C2O4 হচ্ছে অক্সালেট আয়ন, আর সামনে আছে অ্যামোনিয়াম অক্সালেট দিলে ক্যালসিয়াম অক্সাইডের সাদা অবক্ষেপ পড়ে। এরপরে কোন প্রাণীর দুধে প্রোটিন বেশি, না 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 কর্মবিশ্লেষণ এগুলো তো পড়াই লাগে না, শান্ত ভাই তো এগুলো পড়াই নাই যে ভাইয়া ভেড়ার দুধে প্রোটিন বেশি, মহিষের দুধে চর্বি বেশি, তাই শক্তিও বেশি, এগুলো পড়াইছে। গরুর দুধে বা গাভীর দুধে পানি বেশি পড়াই না, মানুষের দুধে ল্যাকটোজ বেশি বা চিনির পরিমাণ বেশি পড়াই না মনে হয়, তাই না? সেই যে কোশ্চেন আসছে, প্রাণীর দুধে প্রোটিন তোমার হচ্ছে সরি কোন প্রাণীর দুধে প্রোটিন বেশি, ভেড়ার দুধে প্রোটিন বেশি। ঠিক আছে, ওকে, আমরা তাহলে এর পরবর্তী পেজের এমসিকিউ গুলো সলভ করি। এখানে আসো, আমরা 18টা করলাম, এবার আমাদের হচ্ছে এই যে লাস্ট তোমার হচ্ছে যে কয়টা এখানে আছে, তো ফার্স্টে আমরা এখানে ধরো 22টা পর্যন্ত করি। এভাবে করতে হচ্ছে কেন, আমি লাইভে যদি যাইতে পারতাম তাই আর এরকম হইতো না। যাক, সমস্যা নাই, মানে ফেসবুকের ওয়ার্ল্ডের সমস্যা, আমার এখান থেকে না, তোমরাও দেখতে পারবা। শুষ্ককারক পদার্থ কি ল্যাবরেটরি ব্যবহার করানো হয়েছে ভাইয়া, শুষ্ককারক বা ডেসিকেটর P2O5 থাকবে অপশনে, অথবা সালফিউরিক অ্যাসিড থাকবে, P2O5 থাকবে অথবা সালফিউরিক অ্যাসিড থাকবে, P2O5 থাকবে অথবা সালফিউরিক অ্যাসিড থাকবে। আসছে নাকি P2O5 দেখো তো। নিচে কোনটি প্রিজারভেটিভস নয়, এইটা নিয়ে একটা তোমার হচ্ছে ডিবেট হইতে পারে, এই কোশ্চেনটা দেখবে অনেক জায়গায় অনেক কিছু দিছে, বাট আসলে তোমরা লজিক্যালি বুঝে এখানে কোনটা কি হইতে পারে। প্রথম কথা হচ্ছে ইথানল যেটা আছে, এই তো ইথানোয়িক অ্যাসিড যেটা আছে, এটা তো তোমরা জানোই যে আমাদের ভিনেগারে ব্যবহার করা হয়, এটা সব বাদ, এটা প্রিজারভেটিভস আমরা সবাই জানি। বাকি তিনটা নিয়ে সবার কোশ্চেন আছে যে ভাইয়া ইথানল তো কোথাও প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করতে দেখি নাই, ভাইয়া ফরমালডিহাইড তো ফরমালিনে ব্যবহার করা হয়, আর মিথানল যেটা আছে এটা থেকে বিষাক্ত একটা যৌগ।
তাহলে এখানে প্রিজারভেটিভস নাই, তিনটাই উত্তর দিতে পারি লজিক্যালি। হ্যাঁ তুমি দিতে পারো, বাট আমার কাছে ব্যাপারটা খেয়াল করো ভাই, ফরমালডিহাইড যেটা আছে বা ফরমালিন, এইটার প্রিজারভেটিভস বৈশিষ্ট্য কিন্তু আছে। এটা যদিও তোমার হচ্ছে মৃত লাশ বা তোমার হচ্ছে এই টাইপের জিনিসপাতিতে বায়োলজিক্যালি আমরা ইউজ করি, বাট ফরমালিন খাবার ইউজ করে কি করে না সংরক্ষণ করার জন্য? তুমি ফরমালিন ছাড়া বাংলাদেশে কোনো ফলমূল খাও, কোনো মাছ খাও, তার মানে ফরমালিনের প্রিজারভেটিভস বৈশিষ্ট্য আছে এবং অসাধু বাঙালিরা সেটা ইউজও করে। তার মানে এটাকে যদি আমরা ইনসেন্স চিন্তা করি তাহলে প্রিজারভেটিভস ধরতে পারি। তাহলে এইটা তোমার হচ্ছে প্রিজারভেটিভ ধরলাম। ইথানল যেটা আছে, এই ইথানলকে কিন্তু তোমার হচ্ছে মদ বানানোতে ইউজ করা হয়, ঠিক আছে? মদ বানানোর জন্য হুইস্কি এগুলোতে ইউজ করা হয় ইথানল। কিন্তু একটা মাত্র অপশন মিথানল, এইটারে জীবনেও কোনো জায়গায় তুমি অসাধু ব্যবসা বলো বা হচ্ছে সৎ ব্যবসা বলো, কোনো জায়গায় ইউজ করতে পারবে না, কারণ মিথানল খেলে তুমি মইরা যাবা। এটা এতটাই বিষাক্ত, এটা খেলে তুমি মইরা যাবা। এই ফরমালডিহাইড দিলে তো তোমাকে আস্তে আস্তে মারবে, কিডনি ড্যামেজ করবে, লিভার ড্যামেজ করবে, ক্যান্সার সৃষ্টি করবে, বাট এটা খেলে তুমি মইরা যাবা বেশি খেলে। ব্যাপারটা বুঝছো? মিথানল পুরোপুরি বিষাক্ত যৌগ। আমি বলি এটা যে একটা বিষাক্ত যৌগ, এটা তোমরা কই পড়ছো? আমি যখন তোমাদের ল্যাবরেটরি ব্যবহার করেছি তখন বলছিলাম যে ভাইয়া আমাদের রেকটিফাইড স্পিরিটের সাথে 5 থেকে 10% মিথানল, বিষাক্ত মিথানল যুক্ত করে মেথিলেটেড স্পিরিট তৈরি করা হয়। এই মেথিলেটেড স্পিরিটই স্পিরিট ল্যাম্পের জ্বালানি হিসেবে ইউজ করা হয়। সেইখানে বলছিলাম যে মিথানল হচ্ছে বিষাক্ত একটা কম্পাউন্ড, ঠিক আছে? এইটা তোমার হচ্ছে প্রিজারভেটিভ হিসেবে কোনো কালে ব্যবহার করা যাবে না। সো বাকিগুলা কি যদি আমি তোমার হচ্ছে এদিক ওদিক কনসিডার করি তাও প্রিজারভেটিভ হিসেবে ফেলতে পারি, কিন্তু এইটারে ফেলার কোনো অপশন নাই। তার মানে এটাই হবে সবচেয়ে কারেক্ট অ্যান্সার। ব্যাপারটা বুঝছো? বাট তোমার কথা ঠিক আছে যে ভাই ওগুলো তো ইন এ সেন্স আমরা প্রিজারভেটিভ হিসেবে কাউন্ট করতে তোমার হচ্ছে চাইলে নাও পারি। হ্যাঁ পারো, বাট এইটারে কোনোদিনই প্রিজারভেটিভ হিসেবে কাউন্ট করতে পারবে না। তাহলে যদি একটা লাগাইতে হয় তাহলে এটা লাগাবা, বুঝছো? এই সেন্সটা আমার কাছে ভাইয়া। A2B3 যৌগের তোমার হচ্ছে দাম্পত্য যদি X হয় তাহলে KSP কত? আমরা এটা সবাই জানি যে ভাই তোমার হচ্ছে A2B3 যদি ভেঙে ফেলি তাহলে কি হবে? এখানে তোমার হচ্ছে এই যে দুইটা A, দেখো এখানে তোমার ওর চার্জ হবে এর উপরে 3+, আর এই সংখ্যাটা হবে এর উপরে তাহলে 2-, তাহলে A 3+ হবে হচ্ছে 2টা কারণ এখানে 2টা আছে, আর B 2- হবে হচ্ছে 3টা কারণ এখানে 3টা আছে। এবার আমরা জানি এই যৌগের দাম্পত্য যদি হয় S, তাহলে এটা 2 আছে, এটা হবে 2s, এটা 3 আছে, এটা হচ্ছে 3s। এরপর আমরা কি করব? যখন গুণ করব 2s এর উপর স্কয়ার করে দিব, 3s এর উপরে কিউব করে দিব, তখন যে আমাদের গুণ করলে এটাই আসবে 108 s⁵। এটা তোমরা সবাই জানো যে ভাই 3 আর 2 থাকলে 108 s⁵ দিয়ে আসে। এরপরে আয়নীকরণ শক্তি বৃদ্ধির ক্রম, এটা দেখো ব্যতিক্রম থেকে আসছে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এগুলো থেকে আসছে। খেয়াল করো আমাদের প্রথম যেটা আছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। আমরা জানি সোডিয়াম, তার নিচে আছে পটাশিয়াম, তার নিচে আছে রুবিডিয়াম। উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়ে, আকার বাড়লে আয়নীকরণ শক্তি কমে। বলছে এখানে বৃদ্ধির ক্রম কোনটা? সেখানে সোডিয়াম বেশি হওয়ার কথা, রুবিডিয়াম না। তাহলে এক নাম্বারটা ভুল। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আমরা জানি ফ্লোরিন থেকে ক্লোরিন বড়, তাহলে এটা তো কম হওয়ার কথা। ব্রোমিন আরো বড়, তো আরো কম হওয়ার কথা, কিন্তু এখানে ব্রোমিন বেশি দেওয়া আছে, এটাও ভুল। পরেরটাই আমাদের সেই ব্যতিক্রম থেকে। আমরা জানি কার্বনের পর আছে নাইট্রোজেন, তারপর অক্সিজেন। বাম থেকে ডান দিকে গেলে আকার বৃদ্ধি পায়, তাই লজিক বাম থেকে ডান দিকে আকার কমে যায়। তাহলে সেই লজিকে কার্বনের থেকে নাইট্রোজেনের বেশি হওয়ার কথা, নাইট্রোজেন থেকে অক্সিজেনের বেশি হওয়ার কথা। বাট এখানে ঝামেলাটা হচ্ছে যে আমাদের নাইট্রোজেনে তোমার হচ্ছে P3 অর্ধপূর্ণ অরবিটাল আছে, ফলে এটা স্টেবল হয়। আমাদের অক্সিজেনের থেকে এখানে ইলেকট্রন বের করতে বেশি শক্তি খরচ করতে হয়, ফলে আমাদের অক্সিজেনের থেকে নাইট্রোজেনের বেশি হয়ে যায়। এই ব্যতিক্রমটা কিন্তু তোমরা জানো। বেরিলিয়াম এবং হচ্ছে বোরনের মধ্যে, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে, কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে, অক্সিজেন এবং নাইট্রোজেনের ভিতরে, এবং ফসফরাস এবং সালফারের ভিতরে। এই চারটা ব্যতিক্রমী তোমাদের আয়নীকরণ শক্তিতে পড়াইছিলাম। দেখো সেটা একটা কোশ্চেন কিন্তু আসছে, এগুলো সলভ করেছিলাম, ঠিক আছে? তাহলে আমাদের নাইট্রোজেন সবচেয়ে বেশি হবে, তারপরে তোমার হচ্ছে অক্সিজেন, তারপরে কার্বন। এরপরে পরবর্তী দুইটা কোশ্চেন, ঠিক আছে? আর পরবর্তী দুইটা কোশ্চেন আমাদের হচ্ছে দুইটা কোশ্চেনে বাকি আছে, চলো এগুলো একটু করে ফেলি। আমাদের 23 এবং হচ্ছে 25 নম্বর কোশ্চেনটা বাকি আছে, ঠিক আছে? 23 এবং 25 নম্বর কোশ্চেনটা বাকি আছে, একটু যদি খেয়াল করো। তো এখানে যদি ছোট ব্যাচের কারা থাকো, 26-27 ব্যাচে, দেখে রাখো যে ভাই ওদের কিন্তু কোন জায়গা থেকে মানে হচ্ছে ছাইরা কোশ্চেন আসে না, সব জায়গা থেকে কোশ্চেন আসে, সব জায়গা থেকে, বইয়ের প্রথম পেজ থেকে শুরু করে লাস্ট পেজ পর্যন্ত সব জায়গা থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? এরপর আসো যে ভাই আমাদের কি দেওয়া আছে, আমাদের বলা আছে যে উদ্দীপকটা লক্ষ্য করো এবং 23 এবং 24 নম্বর কোশ্চেনের উত্তর দাও। এত ঘনমাত্রার আর নামক একটি এক ক্ষারীয় জৈব অ্যাসিড যার কে দেওয়া আছে, ভাই কে দেওয়া আছে মানে এটা অবশ্যই দুর্বল অ্যাসিড। কে দেওয়া আছে মানে কি অ্যাসিড? দুর্বল অ্যাসিড দেওয়া আছে, হ্যাঁ। এবং MOH একটি ক্ষার, যেখানে M হলো ক্ষার ধাতু, মানে 1 নাম্বার গ্রুপ। 1 নাম্বার গ্রুপের তোমার হচ্ছে হাইড্রোক্সাইড গুলা কি শক্তিশালী ক্ষার না? পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড, যেটা কথাই বলো, তার মানে এটা হচ্ছে একটা শক্তিশালী ক্ষার। শক্তিশালী ক্ষার, এই হচ্ছে আমাদের উদ্দীপক, শক্তিশালী ক্ষার।
23 নম্বর কোশ্চেনে বলছে আর্ধবনের পিএইচ ক্যালকুলেশন করো, মানে দুর্বল অ্যাসিডের পিএইচ কি দেওয়া আছে, ঘনমাত্রা সি আর কে। আমরা জানি যে ভাই ঘনমাত্রা সি দেওয়া থাকে, পিএইচ বের করার ফর্মুলা কি, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ রুট ওভার অফ কে এ ইনটু সি। জাস্ট ক্যালকুলেটর ডিরেক্টলি বসায় দাও, চলে আসবে। ঠিক আছে, যে ভাই মাইনাস লগ অফ তোমার হচ্ছে রুট ওভার অফ কে কত 1.8 10 টু দি পাওয়ার মাইনাস 5 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইনটু সি কত, সি হচ্ছে 0.05। সো এটা ক্যালকুলেশন করলে দেখবে আসবে 3.02। এই হচ্ছে আমাদের 23 নম্বর কোশ্চেনের উত্তর। 24 নম্বরে যদি আসি, বলছে আর বা এই যে আমাদের দুর্বল অ্যাসিড যেটা আছে আর MOH যে শক্তিশালী ক্ষার আছে, এদের সমমোলার মিশ্রণ নাকি বাফার, বা এদের সেম মোল মিশ্রণ বাফার হবে। দুজনেই কিন্তু তোমার হচ্ছে এক ক্ষারীয় এবং এক অম্লীয় অ্যাসিড, মানে পাওয়ার সেম সেল বা তুল্য সংখ্যা সেম সেল। খেয়াল করো, আমরা জানি যে একটা দুর্বল এবং শক্তিশালীর কম্বিনেশন থেকে যদি বাফার পাইতে হয় তাহলে দুর্বলের পরিমাণ বেশি হইতে হয়। এখানে বলছে সমমোলারি আছে দুইজন, সমমোলার হলে বাফার হবে না, এক নাম্বার ভুল। আর বহুপদী সূচক কোশ্চেনে একটা ভুল হলে বাকি দুটো অবশ্যই কারেক্ট। আমি লজিক বলতেছি, বাট এখানে অ্যান্সার ট্রিক্সটা হচ্ছে এই গ নাম্বারটা উত্তর। বাট এবার আসো পরেরগুলা কি বলছে। প্রশমন তাপের মান ধ্রুব মানের চেয়ে কম। ভাই তোমাদেরকে কালকে আমি কতবার বলছি প্রশমন তাপ থেকে কোশ্চেন আসবে 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 আসবে, আসছে না দুটো এমসিকিউ, সালফিউরিক অ্যাসিড এটা আর এই যে সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড মুখ দিয়ে বলছিলাম যে সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের মান কেন, তো প্রশমন তাপ এত হবে -57.34। এই জিনিসগুলো বারবার করে তোমার হচ্ছে আসতেছে। হ্যাঁ, আসলে এইখানে যে ভাই প্রশমন তাপের মান ধ্রুব মানের চেয়ে কম কেন হয়, এই যে আমাদের আর এটা একটা দুর্বল অ্যাসিড না, আর একটা দুর্বল অ্যাসিড। আমরা কি পড়ছিলাম যে ভাই দুইটা শক্তিশালী হলে 57.34, একটা দুর্বল হলে তাকে তোমার বিয়োজিত করতে কিছু শক্তি খরচ হয়ে যায়, তখন এই আমাদের প্রশমন তাপের মানটা কমে যায়। আর একটা ব্যতিক্রম ছিল সোডিয়াম হাইড্রোক্সাইডের এইচএফ এর ক্ষেত্রে হয় -68.60, ওটা তো এখানে আসে নাই। সো যেখানে যদি একটা দুর্বল অ্যাসিড, এই জন্য কি হয় প্রশমন তাপের মানটা যেটা হওয়ার কথা -57.34 তার থেকে কিছুটা কম হয়। এটা কারেক্ট। এরপর একটা কোশ্চেন হচ্ছে আর দ্রবণের জন্য অসল কোন সূত্র প্রযোজ্য। আর একটা দুর্বল অ্যাসিড এবং ক্ষারের জন্য অসল সূত্র আমরা ইউজ করি। এই হচ্ছে আমাদের অ্যানসার। 2 আর 3 হচ্ছে লাস্টেরটা। ভাই গর্ভনিরসন তো পড়বা না, হ্যাঁ এই কোশ্চেন নিজের হাতে সলভ করাইছি, হাজার স্যার অনুশীলনের কোশ্চেন। নিচের কোনটি সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট, চার্জ যার বেশি সে সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট। এখানে খেয়াল করে দেখো, পটাশিয়াম যার চার্জ হচ্ছে +1, সোডিয়াম যার চার্জ হচ্ছে +1, এখানে আয়রন আছে Fe2+, আর পরেরটাতে আছে Fe3+। অবশ্যই যার চার্জ বেশি সে সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট। এই হচ্ছে 25টা কোশ্চেন যেগুলো তোমাদের আসছে। সো একটু সাবধান হয়ে যাও তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষার আগে, দেখো কোন জায়গা থেকে ছাড় দেওয়া কোশ্চেন আসে নাই। আর আসা তো উচিত না, তুমি কি এটা ডিমান্ড করবা যে স্যার আপনি ল্যাবরেটরি থেকে কেন সিকিউ দিয়েছেন, ল্যাবরেটরি ব্যবহার এবং কর্মমুখী রসায়ন এই দুটো চ্যাপ্টার থেকে টোটাল মার্কস আসছে 25, সিকিউ এবং এমসিকিউ মিলে 25 মার্ক আসছে এই দুটো চ্যাপ্টার থেকে। ঠিক আছে, সো সেকেন্ড পেপারে যারা অর্থনৈতিক রসায়ন ছেড়ে টেরে যাওয়ার চেষ্টা করতেছে এগুলো কইরো না। অর্থনৈতিক রসায়নের মূল বই ক্লাস দেওয়া আছে, অর্থনৈতিক রসায়নের তোমার হচ্ছে ক্লাস দেওয়া আছে, অনুশীলনী সলভ ক্লাস দেওয়া আছে। এই দুইটা এমসিকিউর জন্য মোর দ্যান ইনাফ। বাট তারপরেও তোমরা যারা সিকিউর জন্য অর্থনৈতিক রসায়ন পড়বা, আমি ক্লাস দিব বলছি না, সো আমি আজকে হোক কালকে হোক ক্লাস দিব, তুমি কোনো টেনশন নিও না। সো এই হচ্ছে আমাদের এইচএসসি 26 এর কেমিস্ট্রি ফার্স্ট পেপারের এমসিকিউ সলভ। আশা করি সবাই প্রত্যেকদিন বুঝতে পারছো কোনটা কেন কিসের জন্য অ্যান্সার হবে। আমি এই পিডিএফটাও তোমার হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো, তোমাদের সাথে মিলাই নিতে পারো। হ্যাঁ, সো সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হবে তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার গাইডলাইন ভিডিওতে। আজকে তোমার হচ্ছে বিকালের দিকে এটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, সো এই ভিডিওতে বাকি বিস্তারিত কথা হবে।